হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ড সিরিজের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফিফি আইল্যান্ডে অসাধারণ সুন্দর 2টা দিন কাটিয়ে আমরা দুপুর 2:30টায় ফিফি আইল্যান্ডের পিয়ার থেকে ক্রাবির উদ্দেশ্যে রওনা দিই। এই ব্লগে ফিফি আইল্যান্ড থেকে ক্রাবি যেতে কেমন খরচ পড়বে, তাছাড়া ক্রাবির ওয়ান অফ দ্য ফেমাস আইল্যান্ড হপিং 7 আইল্যান্ড হপিংয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আমাদের কেমন খরচ পড়েছে সব বিস্তারিত এই ব্লগে বলা থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ক্রাবি থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলীয় একটি প্রদেশ। ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে দুটি ওয়েতে যাওয়া যায়, এক স্পিড বোটে করে, সেকেন্ড এই বড় বড় ফেরি বা ক্রুজে করে। স্পিড বোটে যাওয়াটা আমার কাছে কিছুটা রিস্কি মনে হয়। আপনারা এই বড় বড় ক্রুজে যেতে পারেন, এতে আপনাদের জার্নিটাও সেফ হবে এবং আশেপাশের সিনারি দেখেও আপনারা খুব এনজয় করবেন এই জার্নিটা। ফিফি থেকে ক্রাবি যাওয়ার জন্য ফিফি আইল্যান্ডেরই একটা এজেন্সি থেকে আমরা এই রয়্যাল জেট ক্রুজারটা বুক করি। এটি বেসিক্যালি আন্দামান ওয়েবমাস্টাররাই অপারেট করে থাকে। আর আমাদের এই জার্নির প্রাইস পড়েছিল পার পারসন মোস্ট প্রবাবলি 450 বাতের মতো। তবে সিজন ওয়াইজ এই প্রাইসটা ভ্যারি করে, আর আপনারা অবশ্যই একটু নেগোশিয়েট করে নেবেন, কারণ এক এক এজেন্সি এক এক রকম প্রাইস চায়। এই ক্রুজারটা আমরা ফুকেট থেকে ফিফি যেটাতে করে এসেছি তার থেকে অনেক বড়। এখানে 2টা ভাগ আছে, একটা ফার্স্ট ক্লাস আর একটা প্রিমিয়াম বা ভিআইপি ক্লাস টাইপের। আর ভিতরে এসি আছে, আপনারা চাইলে ডেকেও ভিউ এনজয় করতে করতে যেতে পারেন। এই বিশাল সমুদ্রের মাছ দিয়ে যেতে যেতে আমরা দুপাশে দেখতে পাচ্ছিলাম বিশাল বিশাল লাইমস্টোন ক্লিফ, ছোট ছোট আইল্যান্ড, অনেক স্পিড বোট, জাহাজ। ফিফি থেকে ক্রাবি যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এই 2 ঘন্টার জার্নির এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। প্রায় 5টার দিকে আমরা পৌঁছে যাই থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন ক্রাবিতে। এখানে লাইমস্টোন, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং বিভিন্ন ধরনের আইল্যান্ড হপিংয়ের জন্য এই জায়গাটা বিখ্যাত পর্যটকদের কাছে। ক্রাবির এই পিয়ারটা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই পাশের গাছপালা সব কিছু দেখে আমাদের বাংলাদেশের সুন্দরবনের একটা ফিল হচ্ছিল। জোয়ারের সময় এই জায়গাগুলো পুরোটাই পানি দিয়ে ভরা থাকে। ক্রাবির এই পিয়ারটা খুব সুন্দর, মোটামুটি বড়ই ছিল, খুব অর্গানাইজড একটা পিয়ার, অনেকটা এয়ারপোর্টের মতো ফিল হচ্ছিল। থেকে ক্রাবি আসতে আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম সেই প্যাকেজের মধ্যেই আমাদের ক্রাবির পিয়ার থেকে আমরা যে হোটেলটা রিজার্ভ করে এসেছি সেই হোটেলে আমাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা ছিল। ক্রাবিতে আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম সেটা আমাদের এই ক্রাবির পিয়ার থেকে আধা ঘন্টার ডিস্টেন্সে ছিল। আমরা আওনাংয়ে রিসোর্ট নিই, আমরা একটু দূরে রিসোর্ট নিয়েছিলাম নিরিবিলি পরিবেশে। আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম এটার নাম ছিল রিয়েল রিল্যাক্স রিসোর্ট। রিসোর্টের চারপাশটা অসম্ভব রকম সুন্দর, প্রচুর গাছপালা, ফুল ফল রয়েছে রিসোর্টে। তো আপনাদেরকে রিসোর্টটার রুমটা ঘুরিয়ে দেখে। এই হলো আমাদের রুমটা ভালোই অনেক বড়, মোটামুটি সব ফেসিলিটিসই আপনি এই রুমে পাবেন। আমরা ঢুকেই দেখলাম আমাদের ওয়েলকাম করার জন্য টাওয়েল দিয়ে সুন্দর 2টা হাতি বানিয়ে রেখে দিয়েছে খাটের উপর। এরপরে যে এইখানে চা কফির ব্যবস্থা রয়েছে, একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। তাছাড়া এখানে 2টা সোফা আছে, পাশে একটা বড় টিভি রাখা আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে, কাবার্ড আছে, কাবার্ডের ভিতরে সব টাওয়েল দেওয়া ছিল এবং প্লাস এখানের হেয়ার ড্রায়ার ছিল। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। তাছাড়া ওয়াশরুমে গিজারের ব্যবস্থাও রয়েছে। আবার বাইরে বসে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। এরপর আমরা
কিছুক্ষণ রেস্ট করে রাতে বের হয়ে পড়ি আওনাংয়ের নাইট লাইফ এক্সপ্লোর করতে। এই আওনাং বিচ এরিয়াটাই বেসিক্যালি ক্রাবির সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ম্যাক্সিমাম ট্যুরিস্টরা আসলে এই জায়গাটাতেই থাকে। ঈদের দিন আমরা ক্রাবিতে বেড়াতে যাই, যে কারণে আওনাং বিচের এই এরিয়াটাতে সেদিন মানুষজন কম ছিল, ম্যাক্সিমাম দোকান অফ ছিল। আদারওয়াইজ আপনারা এই জায়গায় আসলে প্রচুর লোকের সমাগম দেখবেন। অনেক দোকান টোকান রয়েছে এখানে, অনেক এজেন্সি রয়েছে। তাছাড়া আওনাং বিচ পাড়ে সন্ধ্যায় ফায়ার শো হয়ে থাকে। আপনারা সেই ফায়ার শো উপভোগ করতে চাইলে অবশ্যই সন্ধ্যায় আওনাং বিচ পাড়ে আসবেন। আমরা আওনাংয়ের বিচের রাস্তার অপোজিটের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানের একটা এজেন্সি থেকে আমরা নেক্সট ডের 7 আইল্যান্ড হোপিংয়ের ট্যুর বুক করে নিই। সো আমাদের সেই আইল্যান্ড হোপিংয়ের প্যাকেজ প্রাইস কেমন পড়েছিল, আমরা কেমন এনজয় করেছি, সেই সকল ডিটেলস জানতে হলে বাকি পুরো ব্লগটা দেখতে হবে। হাঁটতে হাঁটতে আমরা আওনাং ল্যান্ডমার্কে চলে আসি। এখানে নাইট মার্কেটটা বেশ হ্যাপেনিং, বেশ এনার্জেটিক। এই জায়গায় বাচ্চাদের খেলাধুলা করারও ব্যবস্থা রয়েছে। এটার মধ্যে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। তাছাড়া এখানে সবসময় লাইভ মিউজিক হয়। দুই পাশে সোভিনারি শপ রয়েছে। এখানে খাবারের প্রচুর অপশন আছে, আপনারা দেখে সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনারা ওই ভিতর থেকে খাবার নিয়ে এসে এখানে লাইভ মিউজিক এনজয় করতে করতে খাবারটা উপভোগ করতে পারেন। জায়গাটা খুবই লাইভলি, তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনারা ভিতরে প্রচুর খাবারের অপশন পাবেন, আর এক এক দোকানে এক এক রকম খাবার, কারোর সাথে কারোর খাবারের মিল পাবেন না। তো আপনারা কোনটা খেতে চান সেটা আপনারা চয়েস করে নেবেন। আমরা কোনোটা রেকমেন্ড করতে পারছি না, বিকজ আমাদের এখানে খাবারের এক্সপিরিয়েন্স ভালো ছিল। The best hot, yeah. Lip eye, shake roll, tenderloin. সকালে ঘুম থেকে উঠেই আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখছিলাম। আমাদের রুম থেকে বের হলেই এই সুইমিং পুলটা ছিল। তাছাড়া রিসোর্টের বাইরের রাস্তাটাও খুব সুন্দর। রিসোর্টের বাইরে চারপাশে এই বড় বড় বাগান বিলাস গাছ দিয়ে সাজানো ছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি। এখানে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, প্যানকেক, ক্রসন্ট, ব্রেড বাটার, বিভিন্ন রকম ফল, জুস, প্রচুর খাবার ছিল। খাবারগুলো খুবই ফ্রেশ ছিল। এ টক মিষ্টি। রিসোর্টটাতে প্রচুর ফলের গাছ রয়েছে। রিসোর্টের ওনার এখানেরই একটা গাছ থেকে আম পেড়ে আমাদেরকে আম কেটে দিচ্ছিল। দুপুর 12:30টার দিকে গাড়ি চলে আসে আমাদেরকে ক্রাবির যে পিয়ার থেকে আমরা আইল্যান্ড হোপিং শুরু করব সেখানে নিয়ে যেতে। এই আইল্যান্ড হোপিংয়ের প্যাকেজের মধ্যেই আমাদের পিক অ্যান্ড ড্রপের অপশন ছিল। গাড়িটা আমাদের বিভিন্ন হোটেল থেকে ট্যুরিস্টদের রিসিভ করে পিয়ারে নিয়ে যাবে। জায়গাটায় এসে আমরা আগের দিন যে বুকিং করেছি সেই রিসিপ্টটা এনে দেখালে ওরা আমাদের নাম এন্ট্রি করছিল।
তাছাড়া এখান থেকে স্নর্কেলিংয়ের ইকুইপমেন্টগুলো দিচ্ছিল আর একটা সাইন নিচ্ছিল, যদি কোনো কারণে এই ইকুইপমেন্টটা হারিয়ে যায় আপনাকে 200 বাতের মতো ফাইন করা হবে। ক্রাবিতে বেসিক্যালি 3টা পেয়ার আছে যেগুলোর থেকে আইল্যান্ড হোপিং করানো হয়, তবে এই পেয়ারটা থেকেই 7 আইল্যান্ড হোপিংয়ের স্পিড বোট বা লং টেল বোটগুলো ছাড়া হয়। ক্রাবিতে 7 আইল্যান্ড হোপিং ছাড়াও আরও অনেক কয়টা আইল্যান্ড রয়েছে, আপনারা চাইলে সেই আইল্যান্ডগুলো ভিজিট করতে পারেন, তবে 7 আইল্যান্ড হোপিংটাই ওয়ান অফ দ্য ফেমাস আইল্যান্ড হোপিং। ক্রাবির জেটিগুলো অনেক সুন্দর, পুরো সুন্দরবনের মতো লাগে দেখতে। গাছগুলো পর্যন্ত পানি দিচ্ছে। পুরা সুন্দরবন ম্যানগ্রোভ টাইপের। ক্রাবির আইল্যান্ড হোপিংয়ের জন্য আমরা লং টেল বোট বুক করেছিলাম, কারণ আমরা ফিফি আইল্যান্ড অলরেডি স্পিড বোট এক্সপ্লোর করেছি, তাই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা ক্রাবির আইল্যান্ড হোপিংটা লং টেল বোটে করব। দুপুর 1:30টায় আমাদের বোট যাত্রা শুরু করে। এই 7 আইল্যান্ড হোপিংয়ের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ফ্রানাং কেভ। পিয়ার থেকে আমরা পৌঁছে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফ্রানাং কেভে। এখানে আসতে আমাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। ফ্রানাং কেভ রিয়ালি বিচের পাশেই অবস্থিত, ক্রাবির সবচেয়ে আইকনিক একটা বিচ। এই ফ্রানাং কেভের মধ্যে দিয়ে আপনাদের ফ্রানাং বিচে যেতে হবে। কেভের সামনে নেমে এখানে যদি আপনারা অ্যাডভেঞ্চারাস টাইপের কিছু করতে চান তবে এই রক ক্লাইম্বিংগুলো করতে পারেন। এখানের উপর থেকে অনেক রশি বেঁধে দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা রক ক্লাইম্বিং করতে পারেন। এই সুন্দর রাস্তাটা দিয়েই আমরা কেভের মধ্যে দিয়ে ফ্রানাং বিচের দিকে যাব। বিশাল আকৃতির এক এক রকম লাইমস্টোন পাহাড়গুলো অদ্ভুত সুন্দর লাগছিল। এই কেভ এবং বিচ এই দুটো জিনিস ঘুরে দেখার জন্য আমাদেরকে 45 মিনিটসের মতো সময় দিয়েছে, যদিও এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য এই সময়টা খুবই কম। এই ফ্রানাং কেভটাকে অনেকে প্রিন্সেস কেভও বলে থাকে। অনেকে বিশ্বাস করে এখানে সমুদ্রের কন্যার আত্মা ঘোরাফেরা করে। তাছাড়াও এই জায়গা নিয়ে অনেকের অনেক ধরনের মিথও প্রচলিত আছে। হাঁটতে হাঁটতে আমরা ফ্রানাং বিচে চলে আসি। এই বিচটাতে প্রচুর পর্যটক আসে। এখানে আসলে ভিডিও করা বা ছবি তোলাটা খুবই ডিফিকাল্ট। এখানে প্রচুর ট্যুরিস্ট রয়েছে, এক একজন এক এক অ্যাক্টিভিটিস করছে, কেউ কেউ সানবাথ করছে, সুইম করছে, অনেকে আড্ডা দিচ্ছে, আবার এখানে অনেকে প্রে করতেও এসছে। এই বিশাল আকৃতি পাহাড়ের নিচের এই কোণাটার মধ্যে পূজা করা হয়ে থাকে। বেসিক্যালি এখানে লিঙ্গের পূজা করা হয়। আপনি কেভ বা বিচের রাস্তায় বা বিভিন্ন জায়গায় লিঙ্গ আকৃতির অনেক পাথর দেখতে পাবেন। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এসে অনেকে এই লিঙ্গের পূজা করে থাকে। এই লাইমস্টোনটা আর এই পাহাড়ের এই কর্নারের অংশটা দেখে কি আপনাদের কোনো মুভির কথা মনে পড়ে?
হ্যাঁ ঠিক, এই বিচে এক সময়ের বলিউডের সুপার ডুপার হিট একটা মুভির টাইটেল ট্র্যাকে শ্যুট করা হয়েছিল। যদি জেনে থাকেন সেই মুভিটা কোনটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বিচের লাইমস্টোন ক্লিফ, ক্লিয়ার পানি, নরম সাদা বালুর কম্বিনেশন সব কিছু মিলে এই জায়গাটা অপূর্ব রকম সুন্দর। আপনারা যদি চান তাইলে আপনারা একটা রাত রয়্যালি বিচেও স্টে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সকাল সকাল এসে ফ্রানাং বিচটা আরও ভালোভাবে নিরিবিলি এক্সপ্লোর করতে পারবেন। আপনাদের মনে পড়েছে কি আমি কোন মুভির কথা বলছি? হ্যাঁ, এক সময়ের সুপার ডুপার হিট ঋত্বিক রোশনের কাহনা প্যার হে টাইটেল ট্র্যাকে শ্যুট করা হয়েছিল এই ফ্রানাং বিচ কেবের মধ্যে। তাছাড়াও এই জায়গা ছাড়াও 7 আইল্যান্ডের আরও কিছু স্পট রয়েছে যেখানে এই টাইটেল ট্র্যাকে শ্যুট করা হয়। এই কেবের মধ্যে এমন গুই সাপ আসা যাওয়া করে, এরা মানুষ দেখে ভয় পায় না। আপনারা এদের বিরক্ত না করলে এরাও আপনার কোনো ক্ষতি করবে না। এখানে আপনাদেরকে যে সময় ধরে দেওয়া হবে চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে বোটে ফিরে আসার। আদারওয়াইজ আপনাদেরকে রেখে বোট ছেড়েও দিতে পারে, কারণ থাইল্যান্ডের ম্যাক্সিমাম আইল্যান্ড হোপিং, গাড়ি ট্রান্সফার সব কিছুতেই ওরা খুব পাঞ্চুয়ালভাবে সময়টা মেনটেন করে। এরপর আমরা চলে আসি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন টাপ অথবা টুপ আইল্যান্ডে, যেটা বলে থাকেন। এই আইল্যান্ডটার সবচেয়ে বড় আকর্ষণ হলোই স্যান্ডবার। জোয়ার ভাটার সময় সমুদ্রের মাছ দিয়ে এই সাদা বালুর একটা রাস্তা তৈরি হয়। আইল্যান্ডের এই নরম সাদা বালুতে খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। এই আইল্যান্ডের মেন আকর্ষণই এটা যে দুটো দ্বীপ এই বালির নিচ দিয়ে জোড়া লাগানো। জোয়ার এলে এই দ্বীপটা বিচ্ছিন্ন হয়ে যায়, পানি চলে গেলে আবার এই সুন্দর নরম সাদা বালির পথ তৈরি হয়ে যায়। এছাড়া এই পথটা দিয়ে বরাবর সোজা কিছু দোকান রয়েছে এখানে। তাছাড়া এর পাশে ছোট্ট একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে মেবি কিছু এন্ট্রি ফি দিতে হয়। আপনারা চাইলে ন্যাশনাল পার্কটাও ঘুরে যেতে পারেন। এই বিচের পানি খুবই ঠান্ডা, এখানে পা ভিজাতে খুব আরাম লাগছিল। তাছাড়া এখানে মার্ক করে দেওয়া আছে, আপনারা এই মার্কের মধ্যে চাইলে এখানে সুইম করতে পারেন। এই বিচটা অনেক সুন্দর আর এই বিচটা অনেক নিরিবিলিও ছিল, তাই অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি করে সময় কাটাতে ভালো লাগছিল। ফ্রানাং বিচের মতো এই আইল্যান্ডটাতে অত বেশি মানুষের ভিড় নেই। আমরা চলে আসি থার্ড ডেস্টিনেশন চিকেন আইল্যান্ডে। দূর থেকে দেখতে মুরগির মাথার মতো মনে হওয়ায় এই আইল্যান্ডের নামকরণ করা হয় চিকেন আইল্যান্ড। এখানে যারা 4 আইল্যান্ডে আসে তাদেরকে বেসিক্যালি স্নোকলিং করাতে নামানো হয়। আমরা যেহেতু 7 আইল্যান্ড ট্রিপে এসেছি, আমাদেরকে অন্য জায়গায় স্নোকলিং করাবে। আমাদের বলা হয়েছিল যে বোট থেকে এই আইল্যান্ডের সাথে ছবি ভিডিওগুলো নিয়ে নিতে। সো
সো আমাদের এখানে আর নামানো হয়নি, কিন্তু যারা 4 আইল্যান্ড ট্রিপে আসে তাদেরকে এই প্লেসটাতে স্নোকলিং করানো হয়। চিকেন আইল্যান্ড থেকেই খুব কাছে আমাদেরকে স্নোকলিং পয়েন্টে নিয়ে আসে। মেবি এই জায়গার নাম কো মা তাং মিয়াং এই টাইপ কিছু একটা, আমি শিওর না ঠিক বলেছি কি না। এখানে তুলনামূলকভাবে পর্যটক কম থাকায় এই প্লেসটা খুব নিরিবিলি থাকে। আপনারা এখানে স্নোকলিং করে অনেক মজা পাবেন। আপনি যদি সুইম বা স্নোকলিং করতে না চান, তবে আপনি বোটে বসে এই কালারফুল মাছগুলো দেখতে পাবেন। এখানের পানি এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে রং বেরঙের মাছগুলো আমরা নৌকা থেকেই দেখতে পাচ্ছিলাম। এছাড়া যারা সুইম বা স্নোকলিং করতে নামবেন, সেফটি ফার্স্ট, আপনি সুইম পারেন বা না পারেন অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন। স্নোকলিং শেষে বোটে ওঠার পর আমাদেরকে আনারস, তরমুজ, বিভিন্ন ফল খেতে দেওয়া হয়। এরপর আমরা চলে আসি আমাদের 5th স্পট কো ইয়াসাম। নামগুলো অনেক কঠিন, আমি অ্যাকচুয়ালি ঠিক উচ্চারণ করতে পারছি কিনা জানি না। এখানেও আপনাদের স্নোকলিং, সুইম করতে দেওয়া হবে, তবে এই জায়গাটা সুইম বা স্নোকলিং করতে খুব সাবধান, কারণ এখানে প্রচুর কোরাল রয়েছে। কোরালের কারণে এখানে খুব একটা বেশি অবশ্য সুইম করতে দেওয়াও হয় না, আর কোরাল থাকায় এই জায়গার পানিটা আরও বেশি স্বচ্ছ ছিল। এই জায়গাটাতেও আপনারা প্রচুর রং বেরঙের মাছের দেখা পাবেন। স্নোরকেলিংয়ের এই পয়েন্টগুলো মার্ক করে দেওয়া আছে, আপনারা এই মার্কের বাইরে যেতে পারবেন না। এরপর আমরা 7 আইল্যান্ড হোপিংয়ের 6th স্পট পোদা আইল্যান্ডে চলে আসি। এই আইল্যান্ডে আমাদেরকে সানসেট উপভোগ করানোর জন্য নিয়ে এসেছিল। অনেকে এই আইল্যান্ডকে ফটোজেনিক আইল্যান্ডও বলে থাকে। আমার 7 আইল্যান্ড হোপিংয়ের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল এই পোদা আইল্যান্ড। এই আইল্যান্ডটাতে ন্যাশনাল পার্ক ফি দিতে হয়, যেটা মোস্ট প্রবাবলি 200 বাত। আমরা যে প্যাকেজ ট্যুরটা নিয়ে এসেছি, আমরা সেখানে এই আইল্যান্ডের ফি দিয়েছি। এখান থেকে অনেক সুন্দর একটা সানসেট উপভোগ করা যায়। আইল্যান্ডটায় সাদা নরম বালু, ক্রিস্টাল ক্লিয়ার পানি আর সামনের এই সিঙ্গেল আইকনিক লাইমস্টোন সব মিলে এই জায়গাটা পোস্ট কার্ডের মতো সুন্দর লাগছিল। এখানেও সেই সুপার ডুপার হিট মুভি কাহনা পেয়ার হের কিছু শ্যুট হয়েছে। এই আইল্যান্ডের চারপাশটা এত সুন্দর যে আমাদেরকে মাত্র এখানে 30-40 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল, যেটা খুবই অল্প সময় এই আইল্যান্ডে থাকার জন্য। এই আইল্যান্ডে আপনি অনায়াসেই 1-2 ঘন্টা নিরিবিলি বসে সময় কাটানোর জন্য বেস্ট একটা আইল্যান্ড। বিকেলবেলাটা এই আইল্যান্ডটা অসম্ভব রকম সুন্দর লাগে। এই আইল্যান্ডটা ভালোই মোটামুটি বড়। আর একটু ভিতরের দিকে আসলে আপনারা এখানে রেস্টুরেন্ট পাবেন। এই যে রেস্টুরেন্টের বাইরের বসার জায়গাগুলো অনেক সুন্দর। তাছাড়া এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখানে ড্রেস চেঞ্জ করতে পারেন, ফ্রেশ হতে পারেন।
এরপর আমরা চলে যাই সন্ধ্যায় আমাদের এই 7 আইল্যান্ড হোপিংয়ের লাস্ট ডেস্টিনেশনই বলা যায়, র্যালে বিচে। আমরা র্যালের বিচের জেটি থেকে আমাদের যেখানে বুফে খাওয়ানো হবে সেই জায়গায় যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। পাশে অনেক রিসোর্ট ছিল, তাছাড়া অনেক খাবারের দোকানও রয়েছে এখানে। আমরা একটা বড় মাছ দেখতে পাই, মেবি এই মাছটার নাম সেলফিশ। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সামুদ্রিক মাছের মধ্যে একটি। এখানে সন্ধ্যায় আমাদেরকে বাফেট খাওয়ানো হয়। এখানে খাবার মোটামুটি ভালোই ছিল। এরপর আমাদের নিয়ে আসা হয় মাঝ সমুদ্রে এই আইল্যান্ড হপিংয়ের সবচেয়ে ম্যাজিক্যাল পার্ট, বায়োলুমিসেন্ট প্ল্যাঙ্কটন দেখাতে। রাতে মাঝ সমুদ্রের এই পানিতে নামতে বলা হয়। এখানে হাত দিয়ে নাড়াচাড়া করলে ছোট ছোট নীল আলো জ্বলে ওঠে, যেটাকে প্ল্যাঙ্কটন বলা হয়। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, সেদিন চাঁদ ছিল। যদি চাঁদ না থাকে, পুরো অন্ধকার থাকে, সেক্ষেত্রে একদম উপর থেকেই খুব ভালোভাবে প্ল্যাঙ্কটন দেখতে পাওয়া যায়। কিন্তু যারা পানির নিচে সুইম করছিল তারা প্ল্যাঙ্কটন দেখতে পেয়েছিল। 7 আইল্যান্ড হোপিং ট্যুরের মধ্যে সবচেয়ে ইউনিক এক্সপিরিয়েন্স এটাই ছিল। এই দৃশ্যটা অ্যাকচুয়ালি আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না, নিজের চোখে দেখে এক্সপিরিয়েন্স না করলে। তারপর আপনারা যাতে একটা ধারণা পান, তাই আমি গুগল থেকে একটা ছবি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আমি এখন আপনাদের 4 আইল্যান্ড হোপিং বা 7 আইল্যান্ড হোপিংয়ের মধ্যে বেসিক পার্থক্যগুলো বলি। অ্যাকচুয়ালি আপনি 4 আইল্যান্ড ট্রিপ বা 7 আইল্যান্ড ট্রিপে আসলে আপনাদের সেম আইল্যান্ডগুলোতেই নেওয়া হয়। শুধু 7 আইল্যান্ড যদি আসেন, আপনি এক্সট্রা 2টা স্পট পাবেন স্নোকলিং বা সুইম করার জন্য। আর তার চেয়ে বড় বিশেষত্ব হলো এই প্ল্যাঙ্কটনটা, যেটা আপনি 4 আইল্যান্ড ট্রিপে আসলে পাবেন না। আপনি 7 আইল্যান্ড ট্রিপে যদি আসেন তবে আপনাকে এই প্ল্যাঙ্কটন দেখানো হবে। আর 7 আইল্যান্ডের তুলনায় তো 4 আইল্যান্ডের ট্রিপের খরচ একটু সস্তাই বটে। তবে এই প্ল্যাঙ্কটনের কারণে ক্রাবিতে এই 7 আইল্যান্ড হোপিংটাই সবচেয়ে বেশি ফেমাস। এই 7 আইল্যান্ড হোপিং ঘুরে বেড়াতে আপনার প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা যেই এজেন্সি থেকে এই হোপিংটা বুক করেছিলাম, আমাদের পার পারসন মোস্ট প্রবলি 1200 কি 1300 বাতের মতো পড়েছিল। প্রায় 7:30টার দিকে আমাদেরকে পিয়ারে নামিয়ে দেওয়া হয়। তো আমরা পিয়ার থেকে যেখানে আমরা সাইন করে গিয়েছিলাম, সেখানে আমাদের স্নোকলিংয়ের ইকুইপমেন্টগুলো জমা দিই। টাটা। আমাদেরকে এজেন্সি থেকে যে গাড়ি সার্ভিসটি দেওয়া হয়েছিল পিক অ্যান্ড ড্রপের জন্য, তো আমরা পিয়ার থেকে বের হয়ে সে গাড়িটিতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা। এই 1200 কি 1300 বাতের মধ্যে আমাদের হোটেল থেকে পিয়ারে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল। এছাড়া প্যাকেজ তো ছিল, এর মধ্যে ন্যাশনাল পার্কের ফি ইনক্লুড ছিল এবং একবেলা বাফেট খাবারের সুবিধা ছিল। আপনারা যেই এজেন্সি থেকে এই প্যাকেজগুলো নেন না কেন, একটু নেগোশিয়েট করে নেবেন। প্লাস এই পিক অ্যান্ড ড্রপ সার্ভিসগুলো অ্যাভেলেবেল কিনা
এই প্রতিটা জিনিস ডিটেলস জেনে তারপর সেই এজেন্সি থেকে আপনারা প্যাকেজ নেবেন। আদারওয়াইজ সব কিছু আলাদা আলাদাভাবে নিয়ে করতে চাইলে খরচ বেশি পড়ে যায়। ক্রাবির প্রথম দিনে সারাদিনের এই আইল্যান্ড হপিংটা আমাদের অসাধারণ ভালো লেগেছিল। এখানে প্রকৃতির সৌন্দর্য, নীল স্বচ্ছ পানি, উঁচু উঁচু লাইমস্টোন ক্লিফ, সব কিছুর আলাদা আলাদা সৌন্দর্য একদম আকর্ষণ করার মতো ছিল। এই জার্নিটা আমাদের আজীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। পরের ব্লগে ক্রাবির অন্য নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।